প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী কলেজ আয়োজিত এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি সবাই নিরাপত্তার মধ্যে আছো এবং সুস্থ আছো। আমি এস.এম. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি তোমাদের মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটির উপরে দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা সবাই আমার সঙ্গে আছো এবং আমি যে বিষয়গুলো তোমাদেরকে আজকে জানাবো এগুলো সবাই মন দিয়ে শুনবা এবং বাসায় সুন্দরভাবে বুঝবা। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে শুরু করি। স্লাইডে দেখতেই পাচ্ছ ইমিউনিটি বা মানবদেহের প্রতিরক্ষা। তো গতদিন আমরা ইমিউনিটি নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা বলছিলাম যে মানবদেহের ইমিউনিটি বা মানবদেহের প্রতিরক্ষা তিনটি ভাগে বিভক্ত: ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স অ্যান্ড থার্ড লাইন অফ ডিফেন্স। গত ক্লাসে আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা প্রথম প্রতিরক্ষা স্তর নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ও তৃতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে। প্রথমত আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। স্লাইডে তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অর্থাৎ সেকেন্ড লাইন অফ ডিফেন্স। অর্থাৎ আজকে আমাদের আলোচনা হলো সেকেন্ড লাইন অফ ডিফেন্স। সেকেন্ড লাইন অফ ডিফেন্স। আমরা প্রথমে জানবো সেকেন্ড লাইন অফ ডিফেন্স কাকে বলে। বলা হচ্ছে কোনো রোগ জীবাণু প্রথম স্তর ভেদ করে, অর্থাৎ রোগ প্রতিরক্ষার প্রথম স্তর ভেদ করে দেহের ভিতরে যখন প্রবেশ করে তখন দেহের অভ্যন্তরীণ কোষীয় ও রাসায়নিক প্রতিরক্ষা নিয়ে যে স্তর গড়ে তোলে সেটাকে আমরা বলি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এই ক্ষেত্রে দুই ধরনের বিষয় কাজ করে। একটি হলো ইন্টারনাল সেলুলার আর আরেকটি হলো কেমিক্যাল ডিফেন্স, অর্থাৎ অন্তঃকোষীয় এবং রাসায়নিক উপাদানের সমন্বয়ে যে স্তরটা গড়ে ওঠে প্রতিরক্ষার ক্ষেত্রে সেটাকে আমরা বলি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এটা হলো এক ধরনের নন স্পেসিফিক ইমিউন সিস্টেম, অর্থাৎ এটাকে আমরা বলি নন স্পেসিফিক ইমিউন সিস্টেম। অর্থাৎ এই ক্ষেত্রে সাধারণত আমাদের রোগ প্রতিরোধী উপাদানগুলো কোনটি শত্রু কোনটি মিত্র এটা না বুঝে সবগুলোকে শত্রু মনে করে জীবাণু যাতে প্রবেশ করতে না পারে সেই ক্ষেত্রে সবাইকে বাধা দেয়। এই ধরনের সিস্টেমটাকে আমরা বলি নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। অর্থাৎ প্রথম প্রতিরক্ষা স্তর হলো নন স্পেসিফিক এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তরও হলো নন স্পেসিফিক। তাহলে আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সংজ্ঞা জানলাম। এখন আমরা এই বিষয় নিয়ে আরো সার্বিক বিষয়গুলো জানব। তো এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যেই উপাদানগুলো কাজ করে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমত দেখো, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের ভূমিকা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তো এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে দুইটি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে একটি হলো ম্যাক্রোফেজ আর একটি হলো নিউট্রোফিল। ম্যাক্রোফেজ আর দুই নম্বরে যেটা সেটা হলো নিউট্রোফিল। ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল এগুলো হলো এক ধরনের শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকার ব্যাপারে আমরা সুস্পষ্ট একটি ধারণা নিব। তো বলছে মানবদেহের প্রতিরক্ষায় সদা ব্যস্ত বিভিন্ন শ্বেত রক্তকণিকা ও রক্তবাহিকা মিলে দ্বিতীয় সারির প্রতিরক্ষক হিসেবে কাজ করে। এই প্রতিরক্ষা স্তরকে নন স্পেসিফিক বা অন্তস্থ প্রতিবন্ধক বলে। প্রথম স্তর পেরিয়ে দেহের ভেতরে প্রবেশ করলে জীবাণুর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে দ্বিতীয় স্তর। এবং আমরা জানলাম এই দ্বিতীয় স্তরের গুরুত্বপূর্ণ দুইটি উপাদান হলো একটি ম্যাক্রোফেজ আর একটি হলো নিউট্রোফিল। ম্যাক্রোফেজের আরেকটা নাম হলো মনোসাইট। বলছে দেহ প্রবিষ্ট ব্যাকটেরিয়া ধ্বংসে দুই ধরনের ফ্যাগোসাইটিক কোষ কাজ করে, একটা হলো ম্যাক্রোফেজ আর একটা নিউট্রোফিল। আমরা জানলাম এখন ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল কিভাবে আমাদের দ্বিতীয় স্তরের রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে সে বিষয়ে আমরা সুস্পষ্টভাবে জানব।
ম্যাক্রোফেজ বলা হচ্ছে, এটা গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক শব্দ ম্যাক্রোস মানে হলো লার্জ, ফেজেইন মানে ইট, অর্থাৎ এটা হলো বিগ ইটার। ম্যাক্রোফেজ শব্দটা আসছে দুই ধরনের শব্দ থেকে। লার্জ আর ফেজেইন। ফেজেইন মানে হলো ইট, অর্থাৎ লার্জ ইটার। লার্জ ইটার বা বিগ ইটার অর্থাৎ বড় ধরনের শ্বেত রক্তকণিকা, যারা বড় ধরনের অণুজীবকে ভক্ষণ করতে পারে, এদেরকে আমরা বলি ম্যাক্রোফেজ। তো বলা হচ্ছে আমাদের মানব দেহের যে শ্বেত রক্তকণিকাগুলো আছে এর ভিতরে 5% হলো মনোসাইট বা ম্যাক্রোফেজ। মূলত এগুলো মনোসাইট, কিন্তু যখন কোনো রোগ জীবাণুকে ওরা ভক্ষণ করতে যায়, মূলত এদের আকৃতির চেয়ে এরা 5 গুণ আকৃতিতে বড় হয়ে যায়। যা আকৃতি ছিল তার চেয়ে 5 গুণ বড় হয়ে গিয়ে সাধারণত 60 থেকে 80 মাইক্রোমিটার পর্যন্ত বড় হয়। এই বড় ধরনের মনোসাইট যারা সাধারণত জীবাণুকে আক্রমণ করতে যায়, এদেরকেই আমরা বলি ম্যাক্রোফেজ। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি পরিণত মনোসাইটকে বলা হয় ম্যাক্রোফেজ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা ম্যাক্রোফেজের একটি ছবি দেখতে পাচ্ছ। এই যে মাঝখানে যেটা আছে এটাই হলো ম্যাক্রোফেজ। এরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। এই ম্যাক্রোফেজ কিভাবে কাজ করে? তো ম্যাক্রোফেজ আমাদের দেহের ভিতরে প্রচুর পরিমাণে থাকে। ম্যাক্রোফেজ মূলত আমাদের টিস্যুর ভিতরে কাজ করে, অর্থাৎ দুই ধরনের শ্বেত রক্তকণিকা, একটি হলো ম্যাক্রোফেজ আর একটা হলো নিউট্রোফিল। এর ভিতরে ম্যাক্রোফেজ কাজ করে আমাদের টিস্যুর ভিতরে। তো টিস্যুর ভিতরে যে ম্যাক্রোফেজ থাকে এরা সংখ্যায় থাকে তুলনামূলকভাবে অনেক বেশি। এরা টিস্যুর ভিতরে কোনো জীবাণু প্রবেশ করলে তাদের উপস্থিতি বুঝতে পারে এবং এরা সক্রিয় হয়ে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। কোনো কোনো ক্ষেত্রে এই ম্যাক্রোফেজগুলো আমাদের দেহের সুনির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গেও পাহারাদারের ভূমিকা পালন করে। কোন ধরনের অঙ্গ প্রত্যঙ্গে পাহারাদারের ভূমিকা পালন করে সেগুলো ব্যাপারে আমরা একটু ধারণা নেব। প্রথমত যেখানে কাজ করে তা হলো লিভার। লিভার বা যকৃতের উপরে এরা থাকে। এরপরে 2 নম্বরে আমরা বলতে পারি আমাদের লাং বা ফুসফুসের ভিতরে অবস্থান করে। 3 নম্বরে আমরা বলতে পারি কিডনি। কিডনির ভিতরে অবস্থান করে। 4 নম্বরে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যুর ভিতরে অবস্থান করে। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের আমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যে লসিকা গ্রন্থি তার নাম হলো স্প্লিন বা প্লিহা। স্প্লিন বা প্লিহা এই জায়গাগুলোতে ম্যাক্রোফেজগুলো অবস্থান করে, অর্থাৎ পাহারাদারের ভূমিকা পালন করে। তো এরা এই জায়গাতে ভূমিকা পালন করে। এরা কি করে? বিভিন্নভাবে যখন জীবাণু দেহের ভিতরে প্রবেশ করে সক্রিয় থেকে জীবাণুগুলোকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে জীবাণুকে ধ্বংস করে দেয়। এবং এরা সাধারণত 2 ভাগে বিভক্ত হয়ে কিছু কিছু সমস্ত দেহে প্রবাহমান থাকে, আর কিছু কিছু আমরা এই যে 5 ধরনের অঙ্গ প্রত্যঙ্গ বললাম এখানে তারা জীবাণুর বিরুদ্ধে অ্যাকশনে যায় এবং জীবাণুকে ধ্বংস করে মানব দেহকে বিপদের হাত থেকে রক্ষা করে। এরপরে আমরা যেটা জানবো 2 নম্বরে নিউট্রোফিল। নিউট্রোফিল এটাও হলো এক ধরনের শ্বেত রক্তকণিকা, অর্থাৎ এটা হলো নিউট্রোফিল হলো সূক্ষ্ম দানাময় শ্বেত রক্তকণিকা। তো স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে নিউট্রোফিল হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন এবং 2 থেকে 5 খণ্ড নিউক্লিয়াস বিশিষ্ট এক ধরনের দানাদার শ্বেত রক্তকণিকা। আমাদের দেহে যে মোট শ্বেত রক্তকণিকা থাকে তার 60 থেকে 70% থাকে নিউট্রোফিল। এটা থাকে কত? 60 থেকে 70% থাকে নিউট্রোফিল। আর ম্যাক্রোফেজ সাধারণত থাকে 5%। ম্যাক্রোফেজ থাকে 5% আর নিউট্রোফিল থাকে 60 থেকে 70%, অর্থাৎ নিউট্রোফিলের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। এই নিউট্রোফিল কিভাবে কাজ করে সে বিষয়ে আমরা এখন সুস্পষ্ট ধারণা নেব। তোমরা স্লাইডে একটা নিউট্রোফিল দেখতে পাচ্ছ। এখানে এই যে 3টি
নিউক্লিয়াসের খণ্ড দেখা যাচ্ছে, এটাই হলো নিউট্রোফিল। এটা রোগ প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আরেকটা জিনিস আমাদের সুস্পষ্টভাবে জানা উচিত, সেটা হলো নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ দুটাই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে। তো ম্যাক্রোফেজগুলো একই সঙ্গে 100টার মতো ব্যাকটেরিয়াকে ভক্ষণ করতে পারে, অর্থাৎ ম্যাক্রোফেজের ব্যাকটেরিয়া ভক্ষণের সংখ্যা হলো 100টি। এছাড়াও দেহের ভিতরে বিভিন্ন ধরনের কোষীয় উপাদান, অর্থাৎ রক্তকণিকা, মরা কোষ, এগুলোকে অনেক সময় ম্যাক্রোফেজ খেয়ে ফেলতে পারে। আর নিউট্রোফিলের কাজের মাত্রা তুলনামূলকভাবে একটু কম, এগুলো হলো 3 থেকে 20টি। নিউট্রোফিল সাধারণত 3 থেকে 20টি ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। তো নিউট্রোফিল বিষয়ে আমরা একটু ধারণা নেব। তাহলে আমরা পূর্বের স্লাইডে বললাম যে নিউট্রোফিল হলো একটা দানাদার শ্বেত রক্তকণিকা, সাধারণত 12 থেকে 15 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন, এবং এগুলোতে 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস থাকে, এবং আমাদের মোট শ্বেত রক্তকণিকার 60 থেকে 70% হলো নিউট্রোফিল। নিউট্রোফিল কিভাবে কাজ করে বলা হচ্ছে, নিউট্রোফিল আমাদের কোষের ভিতরে খুব বেশি পরিমাণে থাকে। আমাদের দেহের ভিতরে যে নিউট্রোফিল থাকে, বিজ্ঞানীরা বলছেন যে একটা মানব দেহে মোটামুটি 100 বিলিয়ন অর্থাৎ 10,000 কোটির মতো নিউট্রোফিল থাকে। এই নিউট্রোফিল খুব বেশি দিন বাঁচে না, যার ফলে সংখ্যার পরিমাণটা তুলনামূলকভাবে অনেক বেশি। এই নিউট্রোফিলগুলো আমাদের দেহে দুইভাবে অবস্থান করে। এর অর্ধেক অবস্থান করে আমাদের কোষের ভিতরে বা টিস্যুর ভিতরে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, আর বাকি যে অর্ধেক এগুলো আমাদের সাধারণত রক্ত প্রবাহের ভিতরে অবস্থান করে। এই রক্ত প্রবাহের ভিতরে যেগুলো অবস্থান করে এগুলো আবার দুই ভাগে বিভক্ত। এর 50% থাকে রক্ত প্রবাহের মূল স্রোতে, অর্থাৎ দ্রুত গতিতে যেন এরা এক জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয়ে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। আর অর্ধেক থাকে আমাদের রক্তনালীর গায়ে, যে প্লাজমা মেমব্রেন বা রক্তনালীর গায়ের সঙ্গে এরা লেগে থাকে। যখন প্রয়োজন হয় তখন এরা সক্রিয় হয়ে তারা পরিবর্তিত হয়ে এক জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয়ে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অর্থাৎ এরা রক্তনালীর ভিতরে বললাম দুইভাবে থাকে, একটা হলো মূল রক্তস্রোতের মধ্যে, আরেকটা থাকে সাধারণত রক্তনালীর যে লুমেন বলা হয়, লুমেনের গায়ের সঙ্গে লেগে থাকে। মূল স্রোতে যেটা থাকে সেটা বেশি গতিশীল, আর রক্তনালীর লুমেনের গায়ে যেটা থাকে সেটা ধীর গতিতে থাকে, অর্থাৎ এটা নিষ্ক্রিয়, প্রয়োজন হলে এরা সক্রিয় হয়। আর যেহেতু এদের খুব বেশি পরিমাণে টিকতে পারে না, খুব দ্রুত সময়ের মধ্যে এরা ধ্বংস হয়ে যায়, সাধারণত বলা হয় 12 ঘন্টা থেকে 72 ঘন্টা, অর্থাৎ অর্ধ দিন থেকে শুরু করে 3 দিন পর্যন্ত এরা জীবিত থাকে। আর এরা ব্যাপক পরিমাণে যেহেতু জীবাণু ধ্বংসের কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ যুদ্ধে অবতীর্ণ হতে হয়, এই জন্য যেমন বেশি এটা ধ্বংস হয়, এটা মানব দেহে তৈরিও হয় তত বেশি। যেহেতু এটা ধ্বংসের মাত্রা অনেক বেশি, এই কারণে আমাদের অস্থিমজ্জার ভিতরে অত্যাধিক বেশি পরিমাণে এই নিউট্রোফিল সঞ্চিত অবস্থায় দেখা যায়। এখন আমরা জানবো যে এই উপাদানগুলো যে প্রক্রিয়ায় আমাদের জীবাণু ধ্বংস করে তাদেরকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস কিভাবে সংঘটিত হয় সে বিষয়ের ব্যাপারে আমরা ধারণা নেব। ফ্যাগোসাইটোসিস বলা হচ্ছে গ্রিক শব্দ, ফ্যাগিয়ন শব্দের অর্থ হলো ভক্ষণ করা, সাইটোস মানে হলো বা কাইটোস মানে হলো সেল, আর ওয়েসিস শব্দের অর্থ বা ওইসিস শব্দের অর্থ হলো প্রসেস। সেখান থেকে ফ্যাগোসাইটোসিস শব্দটা আসছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, গ্রিক শব্দ ফেজিয়ন, সেল আর ওইসিস শব্দের অর্থ হলো প্রসেস, অর্থাৎ কোষ ভক্ষণ করার প্রক্রিয়া বা কোষ ভক্ষণ করার পদ্ধতিকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। বলা হচ্ছে দেহের ভিতরে কোনো জীবাণু প্রবেশ করলে
সেই অনুপ্রবেশকারী জীবাণু অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া বা যে কোনো ধরনের মৃত টিস্যু বা বহিরাগত কোনো কণাকে গ্রাস করে এবং গ্রাস করার পরে এই কোষগুলো এনজাইম নিঃসৃত করে ওই জীবাণুকে ভক্ষণ করে বা ধ্বংস করে দেয়। এই যে জীবাণুকে ভক্ষণ বা ধ্বংস করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। এবং এটা ডেরিভেটিভ টার্ম কোথা থেকে আসছে সেটাও আমরা এখানে দেখিয়ে দিয়েছি। ফেজিন মানে ইট, কাইটোস মানে সেল, ওইসিস মানে হলো প্রসেস, অর্থাৎ কোষ ভক্ষণ করার প্রসেস বা মেকানিজমকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এখন আমরা জানবো এই ফ্যাগোসাইটোসিস অনেকগুলো ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। ফ্যাগোসাইটোসিসের কাজের প্রক্রিয়ার ধারা হলো 7টি। আমরা একটা একটা করে এখন আলোচনা করব। প্রথমত ফ্যাগোসাইটোসিসের যে কাজের ধারাবাহিকতা, এটাকে আমরা বলছি ম্যাক্রোফেজের সক্রিয় হওয়া, অর্থাৎ অ্যাক্টিভেশন অফ ম্যাক্রোসাইট। অ্যাক্টিভেশন অফ ম্যাক্রোসাইট, অর্থাৎ ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া বা সক্রিয়করণ। তো জীবাণু যখন দেহের ভিতরে প্রবেশ করে, অর্থাৎ কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ফরেন পার্টিকেল, যেটাকে আমরা অ্যান্টিজেন বলে থাকি, এটা যখন আমাদের দেহে প্রবেশ করে তখন আমাদের দেহের ভিতরে এক ধরনের উপাদান আছে যেটাকে আমরা বলি এমএইচসি। মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এই উপাদানগুলো আমাদের ফরেন পার্টিকেলের অবস্থানটা দেহের ভিতরে বুঝিয়ে দেয়। যখন বুঝিয়ে দেয় তখন আমাদের শ্বেত রক্তকণিকা, বিশেষ করে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, এগুলো সক্রিয় হয়ে জীবাণুর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার প্রক্রিয়া শুরু করে। এই বিষয়টাকে আমরা বলি ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া। দ্বিতীয়ত অণুজীব ভক্ষণ অর্থাৎ ইনজেকশন। ইনজেকশন বা অণুজীব ভক্ষণ। জীবাণু দেহের ভিতরে প্রবেশ করলে ম্যাক্রোসাইট যখন তার অবস্থান বুঝতে পারে তখন এই ম্যাক্রোসাইট জীবাণুকে ঘিরে ধরে। জীবাণুকে ঘিরে ধরে জীবাণুকে ঘিরে ধরার ফলে চারিদিক থেকে এক ধরনের ক্ষণপথ তৈরি করে যে জীবাণুকে ঘিরে ফেলে তাকে গিলে ফেললো বা খেয়ে ফেললো, এই বিষয়টাকে আমরা বলি অণুজীব ভক্ষণ বা ইনজেকশন। এটা হলো দ্বিতীয় ব্যবস্থাপনা। 3 নম্বরে ফ্যাগোজম সৃষ্টি, ফরমেশন অফ ফ্যাগোজম। ফরমেশন অফ ফ্যাগোজম, ফ্যাগোজমের সৃষ্টি। তো জীবাণুকে যখন এই অণুজীব বা জীবাণুকে যখন এই শ্বেত রক্তকণিকাগুলো ঘিরে ফেলে তখন এই ক্ষণপথটা চারিদিক থেকে ঘিরে ধরে এরা আস্তে আস্তে জীবাণুটাকে ঘিরে ধরার পরে এক ধরনের গহ্বর সৃষ্টি করে গহ্বরের ভিতরে এই ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে নিয়ে নেয়। অর্থাৎ চারিদিকে একটা আবরণ থাকে, সাইটোপ্লাজমিক আবরণ, আর মাঝখানে যে গহ্বর থাকে এই গহ্বরের ভিতরে অণুজীব অবস্থান করে। এইভাবে যে গহ্বর অণুজীবের চারিদিকে যে আবরণ সৃষ্টি করে গহ্বর করা হয়, এই গহ্বরটাকে আমরা সাধারণত বলি কি ফ্যাগোজম। অণুজীবের চারিদিকে ঘিরে ধরে ফ্যাগোজমের সৃষ্টি হয়। 4 নম্বর আমরা জানবো ফ্যাগোলাইসোজম সৃষ্টি, অর্থাৎ ফরমেশন অফ ফ্যাগোলাইসোজম। ফরমেশন অফ ফ্যাগোলাইসোজম। ফরমেশন অফ ফ্যাগোলাইসোজম। তো ফ্যাগোলাইসোজম বলা হচ্ছে যে লাইসোজম যখন সৃষ্টি হলো, অর্থাৎ কোষের চারিদিকে যখন আবরণ তৈরি হলো হয়ে যে ফ্যাগোজম সৃষ্টি হলো, এই ফ্যাগোজমের সঙ্গে ওই অণুজীব এবং যে শ্বেত রক্তকণিকা থাকে, শ্বেত রক্তকণিকার ভিতরে বিভিন্ন ধরনের লাইসোজম থাকে। ফ্যাগোজমের সঙ্গে এই লাইসোজম কাছাকাছি গিয়ে দুইটা অ্যাটাচড হয়ে যায়, অর্থাৎ ফ্যাগোজম এবং লাইসোজম একসঙ্গে যুক্ত হয়ে যে গহ্বরটা গঠন করে সেটাকে আমরা বলি ফ্যাগোলাইসোজম। অর্থাৎ ফ্যাগোলাইসোজম ইকুয়াল টু ফ্যাগোজম প্লাস লাইসোজম।
এটার উদ্দেশ্য হলো লাইসোজোমের ভিতরে যে প্রোটিওলাইটিক এনজাইম থাকে এই এনজাইমগুলো জীবাণুর সঙ্গে একসাথে যায় এবং জীবাণুর চারিদিকে যে প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস সহ অন্যান্য উপাদানগুলো থাকে অর্থাৎ সাইটোপ্লাজমিক অর্গানিউলস থাকে তাদেরকে ধ্বংস করে দেয়, অর্থাৎ জীবাণুটা মারা যায়। এই হিসাবে ফ্যাগোলাইসোজোম সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। 5 নম্বরে আমরা দেখছি ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মরণ ও পাচন, ইন্ট্রাসেলুলার কিলিং এন্ড ডাইজেশন অফ ব্যাকটেরিয়া। intracellular killing and digestion of bacteria. Digestion of bacteria অর্থাৎ ব্যাকটেরিয়া কিভাবে অন্তঃকোষীয় অবস্থায় ধ্বংস হয়ে যায়। বলা হচ্ছে ব্যাকটেরিয়াকে বা ভাইরাসকে যখন এই ফ্যাগোলাইসোজোম ঘিরে থাকে তখন ফ্যাগোলাইসোজোমের যে লাইসোজোম অংশ, এই লাইসোজোমের অংশের ভিতরে প্রোটিওলাইটিক বিভিন্ন ধরনের এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, বিভিন্ন ধরনের প্রোটিওলাইটিক এনজাইম থাকে। এই প্রোটিওলাইটিক এনজাইমগুলো এই ব্যাকটেরিয়াগুলোকে গিলে ফেলে, অর্থাৎ এদের সঙ্গে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। এই যে প্রোটিওলাইটিক এনজাইম ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করলো, এই বিষয়টাকে আমরা বলি ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মরণ ও পাচন। 6 নম্বরে অপাচ্য অংশসহ ব্যাকটেরিয়ার অবশেষ, রেসিডুয়াল বডি কন্টেইনিং। Residual body containing indigestible materials, indigestible material, indigestible material অর্থাৎ অপাচ্য অংশসহ ব্যাকটেরিয়ার অবশেষ। ব্যাকটেরিয়াটা যখন ফ্যাগোলাইসোজোম দ্বারা গৃহীত থাকে তখন ব্যাকটেরিয়ার অংশটা এবং আমাদের যে ম্যাক্রোফেজ বা নিউট্রোফিলটা থাকে তাদের অংশটা একটু আলাদা অবস্থায় থাকে। এই অবস্থায় সাধারণত ব্যাকটেরিয়ার ভিতরে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো ধ্বংস হয়ে যায় এবং অনেক সময় এই শ্বেত রক্তকণিকাগুলো ব্যাকটেরিয়ার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তারাও ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে উপাদানগুলো একটা জায়গা থেকে আরেকটা আলাদা হয়ে আমাদের যে শ্বেত রক্তকণিকা থাকে শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমের ভিতরে আলাদা অবস্থায় অবস্থান করে। এই বিষয়টাকে আমরা বলছি অপাচ্য অংশ সহ ব্যাকটেরিয়ার অবশেষ। সর্বশেষ বর্জ্য পদার্থ নিষ্কাশন, ডিসচার্জ অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল। 7 নম্বরে সর্বশেষ ফ্যাগোসাইটোসিসের যে ধারাবাহিকতা, ডিসচার্জ অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল। Discharge of waste material. Discharge of waste material অর্থাৎ বর্জ্য পদার্থ নিষ্কাশন। তো ব্যাকটেরিয়া যখন ধ্বংস হয়, এই ব্যাকটেরিয়া ধ্বংসের সঙ্গে আমরা বললাম যে আমাদের 2 ধরনের শ্বেত রক্তকণিকা, একটা হলো ম্যাক্রোফেজ আর একটা হলো নিউট্রোফিল। এই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলও, বিশেষ করে ম্যাক্রোফেজ অত বেশি ধ্বংস প্রক্রিয়া হয় না, নিউট্রোফিলটা বেশি পরিমাণে ধ্বংস হয়ে যায়। তাহলে একটা ব্যাকটেরিয়ার যে উপাদানগুলো থাকে অর্থাৎ তার ক্যাপসিউল, তারপরে তার কোষ প্রাচীর এবং তার সাইটোপ্লাজমিক অর্গানিউলস এই উপাদান সহ এবং তার নিউক্লিয়েড এই উপাদান সহ আমাদের শ্বেত রক্তকণিকার ভিতরে যেটা নিউট্রোফিল, এরা সব ধ্বংস হয়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে দেহের বাইরে বের হয়ে চলে আসে, অর্থাৎ ওই কোষ থেকে নিষ্কান্ত হয়ে অন্য জায়গায় বা রক্ত প্রবাহে চলে আসে। এই যে বিষয় সেটাকে আমরা বলছি বর্জ্য পদার্থ নিষ্কাশন বা ডিসচার্জ অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম এই যে ফ্যাগোসাইটোসিস অর্থাৎ কোষগুলোকে অর্থাৎ অণুজীবগুলোকে যে আমাদের কোষগুলো ভক্ষণ করে, শ্বেত রক্তকণিকা ভক্ষণ করে, এই ভক্ষণের 7টা ধারাবাহিকতা।
অর্থাৎ এই 7টা ঘটনার মাধ্যমে ফ্যাগোসাইটোসিস সংঘটিত হয়। এই সংঘটিত হওয়ার বিষয়গুলো আমরা সুস্পষ্টভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করলাম। নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এতক্ষণ আমরা আলোচনা করলাম সেকেন্ড লাইন অফ ডিফেন্স অর্থাৎ দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিয়ে। এখন আমরা আলোচনা করব তৃতীয় প্রতিরক্ষা স্তর অর্থাৎ থার্ড লাইন অফ ডিফেন্স। থার্ড লাইন অফ ডিফেন্স বা তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাপনা। তো তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে দুই ভাগে ভাগ করা হয়। গাইটন অ্যান্ড হল নামক দুইজন বিজ্ঞানী তৃতীয় স্তরের প্রতিরক্ষা নিয়ে অনেক গবেষণা করে ওনারা বলছেন যে তৃতীয় প্রতিরক্ষা স্তর বা ইমিউনিটি মূলত দু ধরনের। একটি হলো সহজাত প্রতিরক্ষা বা ইনেট ইমিউনিটি, আরেকটা হলো অর্জিত প্রতিরক্ষা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অর্থাৎ এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। তার প্রথমটাকে আমরা বলছি কি ইনেট। ইনেট ইমিউনিটি, আর দুই নম্বর আমরা বলছি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে থার্ড লাইন অফ ডিফেন্সকে আমরা দুই ভাগে ভাগ করি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তাহলে একটা হলো ইনেট ইমিউনিটি বা সহজাত প্রতিরক্ষা, যেটার আরেকটা নাম হলো ইনবর্ন ইমিউনিটি, অর্থাৎ জন্মগতভাবে আমরা যেটা পেয়ে থাকি। আর দুই নম্বর অর্জিত প্রতিরক্ষা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, কেউ কেউ এটাকে অ্যাডাপটিভ ইমিউনিটিও বলে থাকেন। আমরা প্রথমত জানবো সহজাত বা ইনেট বা ইনবর্ন ইমিউনিটি কি। যে ইমিউনিটিগুলো আমাদের জন্মের সময় অম্লার মাধ্যমে প্রাপ্ত এবং জন্মের সময় থেকে নিয়ে আজীবন আমাদের দেহের ভিতরে অবস্থান থাকে এবং প্রতিরক্ষায় দ্রুত ব্যবস্থাপনা অংশগ্রহণ করে, এই ধরনের ইমিউনিটিকে আমরা বলি সহজাত প্রতিরক্ষা বা ইনেট ইমিউনিটি। অর্থাৎ এগুলো আমরা যখন জন্মগ্রহণ করি মায়ের দেহ থেকে আসে, মায়ের অম্লার সঙ্গে আমাদের সংযোগ থাকে, যেটাকে আমরা প্ল্যাসেন্টা বলি। এই প্ল্যাসেন্টার মাধ্যমে আমাদের দেহে নিজের অজান্তে অর্জিত হয়। এই ধরনের অর্জিত ব্যবস্থাপনাকে আমরা বলি সহজাত প্রতিরক্ষা বা ইনেট ইমিউনিটি। এটা হলো এক ধরনের নন স্পেসিফিক ইমিউনিটি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ এখানে দুই ধরনের বিষয় আমরা দেখাইছি। একটা হলো ইনেট ইমিউনিটি, আরেকটি অ্যাডাপটিভ বা সহজাত ইমিউনিটি। একটা সহজাত এবং আরেকটা হলো অ্যাকোয়ার্ড বা অর্জিত বা অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটিতে দুই ধরনের কোষ তোমরা দেখতে পাচ্ছ, একটা হলো ইন্ট্রাসেলুলার, আরেকটা হলো এক্সট্রাসেলুলার। ইন্ট্রাসেলুলার এখানে এনকে সেল বা ন্যাচারাল কিলার কোষ, আর এখানে ফ্যাগোসাইটস দেখতে পাচ্ছ। এবং এনকে সেলের এখানে ডিস্ট্রাকশন অফ প্যাথোজেন এবং ডিস্ট্রাকশন অফ প্যাথোজেন দেখছো। অ্যাডাপটিভ ইমিউনিটিতেও দুই ধরনের কোষ, একটা হলো এক্সট্রাসেলুলার, আরেকটা হলো ইন্ট্রাসেলুলার। এক্ষেত্রে দুই ধরনের কোষ কাজ করে। একটা টিএইচ সেল, অর্থাৎ মানে এটা হলো হেল্পার টি সেল, আরেকটা হলো টিসি সেল অর্থাৎ সাইটোটক্সিক টি সেল। এছাড়াও টিএইচ সেল, এখানে আবার বি সেল বা প্লাজমা সেল অনেক সময় দেখা যায়, যেটা অ্যান্টিবডি তৈরি করে। এই দুই পদ্ধতির মাধ্যমে দেখছো ডিস্ট্রাকশন অফ প্যাথোজেন এবং ডিস্ট্রাকশন অফ প্যাথোজেন, অর্থাৎ দুই ক্ষেত্রে সাধারণত এদের মূল কাজ হলো প্যাথোজেনকে ধ্বংস করা। মানবদেহে সহজাত প্রতিরক্ষার 6টি উপাদান অংশগ্রহণ করে। এই 6টি উপাদান সম্পর্কে আমরা ধারণা নেব। প্রথমত বলা হচ্ছে প্রতিবন্ধক বা ব্যারিয়ার। প্রতিবন্ধক বা ব্যারিয়ার, প্রতিবন্ধক বা ব্যারিয়ার। তো প্রতিবন্ধক বা ব্যারিয়ার কি?
তো প্রতিবন্ধক বা ব্যারিয়ার বলা হচ্ছে যে আমাদের দেহের ফার্স্ট ইমিউনিটি থেকেই, ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে মূলত এটা আসে। আমাদের দেহের কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের কোনোভাবেই জীবাণুকে দেহের ভিতরে প্রবেশ করতে দেয় না। কতদিন আমরা কিছুটা ধারণা দিয়েছিলাম, তার একটি হলো স্কিন বা ত্বক, আরেকটি হলো আমাদের কানের সিরোমেনাস গ্ল্যান্ড, এছাড়াও আমাদের চোখে আছে বিভিন্ন ধরনের গ্রন্থি, তার মধ্যে একটা গ্রন্থি হলো ল্যাক্রিমাল গ্রন্থি। এছাড়া আমাদের স্কিনের ভিতরে যে বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, বিশেষ করে সেবেসিয়াস গ্ল্যান্ড, ওয়েল গ্ল্যান্ড, এগুলো, এই উপাদানগুলো আমাদের দেহের ভিতরে কোনো জীবাণু প্রবেশে সরাসরি বাধা দেয়। এছাড়াও বলছিলাম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ নারীর প্রজনন তন্ত্রের ভিতরে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াগুলো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। এখানে অ্যাসিডিক পরিবেশ তৈরি করে এমন ব্যবস্থাপনা তৈরি করে রাখে যেখানে জীবাণু প্রবেশ করতে পারে না। 2 নম্বরে প্রদাহ, ইনফ্ল্যামেশন। প্রদাহ বা ইনফ্ল্যামেশন, তো প্রদাহ বলা হচ্ছে যে কোনো জায়গা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেই জায়গাটা গরম হয়, ফুলে উঠে, লাল হয় এবং প্রচন্ড ব্যথা হয়, এমন যদি বৈশিষ্ট্য থাকে সেটাকে আমরা বলি প্রদাহ বা ইনফ্ল্যামেশন। এই ইনফ্ল্যামেশন যদি হয় তাহলে ওই জায়গায় সুস্পষ্ট এক ধরনের পরিবর্তন সংঘটিত হয়, আর এই পরিবর্তনের ফলে আমাদের রোগ প্রতিরোধ উপাদানগুলো খুব দ্রুত সেখানে আসে এবং জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এটা হলো সহজাত প্রতিরক্ষার বিশেষ একটি মাধ্যম। 3 নম্বরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বলা হচ্ছে 20 ধরনের প্লাজমা প্রোটিনের একটা গুচ্ছ, যারা আমাদের রক্তের ভিতরে সাধারণত ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। যখন কোনো জীবাণুর অবস্থা উপস্থিতি বুঝতে পারে তখন তার আস্তে আস্তে সক্রিয় হয়। এই সক্রিয় হওয়ার মাধ্যমে এরা সাধারণত আমাদের বিভিন্ন ধরনের, বিশেষ করে ন্যাচারাল কিলার সেল বা ইনকে সেলকে সক্রিয় করে, এবং কোনোগুলো জীবাণু যেটা প্রবেশ করে তার প্লাজমা মেমব্রেনের সঙ্গে লেগে থেকে জীবাণু যখন আসে তখন তাদেরকে চিনিয়ে দেয়। এ 2 ভাবে কাজ করে, কখনো কখনো নিজে নিজেই অংশগ্রহণ করে, কখনো কখনো অন্যান্য রোগ প্রতিরোধ উপাদানকে চিনিয়ে দেয়। এই ধরনের 20টি প্লাজমা প্রোটিনের সমন্বয়ে আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা, সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। 4 নম্বরে ইন্টারফেরন। ইন্টারফেরন বলা হচ্ছে এটা বিশেষ এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনটা সাধারণত কোনো ব্যাকটেরিয়া যদি আমাদের সজীব কোষকে আক্রমণ করে, এই সজীব কোষকে আক্রমণ করার পরে ব্যাকটেরিয়া পরবর্তীতে আরেকটা সজীব কোষকে আক্রমণ করতে যায়। কারণ আমরা জানি ব্যাকটেরিয়া সজীব কোষ ছাড়া তাদের কর্মকাণ্ড করতে পারে না, অর্থাৎ সজীব কোষ পেলে তারা বায়োটিক, আর যদি সজীব কোষ না পায় তাহলে তারা অ্যাবায়োটিক অর্থাৎ নির্জীব। সুতরাং তাদের জীবনের প্রক্রিয়াটাকে ধারাবাহিকভাবে রাখতে গেলে তারা বারবার সজীব কোষকে আক্রমণ করে। তো যে কোষটাকে ভাইরাস আক্রমণ করে সেই আক্রান্ত কোষ এক ধরনের রাসায়নিক উপাদান ছেড়ে দেয়, যেটাকে আমরা বলি ইন্টারফেরন। মূলত এটা হলো এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনের আবরণ আমাদের সজীব কোষের চারিদিকে একটা কোট বা আবরণ গড়ে তোলে। এই আবরণটা আমাদের সজীব কোষকে ভাইরাসের আক্রমণের হাত থেকে রক্ষা করে। এটিও হলো সহজাত প্রতিরক্ষার বিশেষ একটি উপাদান। 5 নম্বরে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। বা ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল। তো সহজাত মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল যেটাই বলি, এটা মূলত 2টা উপাদানের বিরুদ্ধে অ্যাকশনে যায়। একটা হলো ভাইরাস, আর একটা হলো আমাদের টিউমার বা ক্যান্সার সেল। আমাদের দেহে কোনো ভাইরাস যদি আক্রমণ করে বা টিউমার সেল তৈরি হয় তাহলে সেই সেলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান নিঃসরণ করে এই সহজাত মারণ কোষ। তো সহজাত মারণ কোষ নিয়ে আমরা একটা ভিডিও দেখব তারা কিভাবে কাজ করে। তার আগে আমরা সহজীবী ব্যাকটেরিয়া বা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া নিয়ে একটু কথা বলে নিই, তারপরে আমরা সহজাত মারণ কোষের একটি ভিডিও দেখব। ভিডিওর মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবো এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল কিভাবে আমাদের রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। 6 নম্বরে আমরা যেটা আলোচনা করব সিম্বায়োটিক ব্যাকটেরিয়া।
সিম্বায়োটিক ব্যাকটেরিয়া বা মিথজীবী বা সহজীবী ব্যাকটেরিয়া আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, বিশেষ করে আমাদের পাকস্থলীর ভিতরে, আমাদের অন্ত্রের ভিতরে এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ভিতরে, কোনো কোনো ক্ষেত্রে স্কিনের ভিতরে, স্কিনে কম দেখা যায়, তবে আমাদের পাকস্থলী অর্থাৎ স্টোমাক, ইন্টেস্টাইন, বিশেষ করে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন দুটাতেই, এছাড়াও ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে প্রচুর পরিমাণে সহজীবী ব্যাকটেরিয়া আছে। এই সহজীবী ব্যাকটেরিয়াগুলো আমাদের অনেক উপকার করে থাকে। অনেক ব্যাকটেরিয়া আছে যারা ভিটামিন কে নিঃসরণ করে, এছাড়াও বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড নিঃসরণ করে। এই জৈব অ্যাসিডের কার্যকারিতায় সাধারণত জীবাণুগুলো আমাদেরকে আক্রমণ করতে পারে না, বা আক্রমণ করলেও সেখানে এই ব্যাকটেরিয়াগুলো এমন এক ধরনের পরিবেশ তৈরি করে রাখে যে পরিবেশে তারা তাদের বংশবৃদ্ধি অর্থাৎ সংখ্যা বৃদ্ধির কার্যকারিতা সঠিকভাবে চালাতে পারে না, যার ফলে আমরা সুস্থ থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম মানব দেহে সহজাত প্রতিরক্ষার যে 6টি উপাদান অংশগ্রহণ করে, ধারাবাহিকভাবে সেগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। আশা করছি তোমরা জিনিসগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ। তা আমরা বলছিলাম যে সহজাত মারণকোষ বা ন্যাচারাল কিলার সেলের আমরা একটা ভিডিও দেখব। এই ভিডিওর মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবো এটা কিভাবে কাজ করে।
তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ন্যাচারাল কিলার সেল কিভাবে অন্যান্য উপাদানকে ধ্বংস করে করে আমাদের রক্তসহ কোষীয় অঙ্গাণুগুলোকে সুস্থ রাখে সেই বিষয়ে আমরা ভিডিও দেখলাম। এখন আমরা যেটা আলোচনা করব অর্জিত প্রতিরক্ষা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এখন আমরা আলোচনা করব এই যে অর্জিত প্রতিরক্ষা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থাপনা কাকে বলে? বলা হচ্ছে মানব দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা জন্ম সময় থেকে নয়, বরং জন্মের পর কোনো সুনির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে, সেটাকে আমরা বলি অর্জিত প্রতিরক্ষা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা হলো স্পেসিফিক ইমিউনিটি, অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা সাধারণত বলি স্পেসিফিক ইমিউনিটি। এটাকে আমরা বলি স্পেসিফিক ইমিউনিটি, অর্থাৎ এটা জীবাণুকে সুনির্দিষ্টভাবে চিনে সেই জীবাণুর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হলো নন স্পেসিফিক ইমিউনিটি এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর হলো স্পেসিফিক ইমিউনিটি। এখানে আমরা ইনেট ইমিউনিটি অর্থাৎ ইনেট ইমিউন সিস্টেম এবং দ্য অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম অর্থাৎ যেটাকে আমরা অর্জিত বা অ্যাকোয়ার্ড বলে তার একটা চিত্র দেখছে। এখানে বিভিন্ন ধরনের কোষ দেওয়া আছে, কোষগুলো তোমরা বইয়ে বা বিভিন্ন জায়গায় চিত্রটা আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবা, তাহলে সুস্পষ্ট ধারণা পাবা ইনেট ইমিউনিটিতে কোন ধরনের কোষ সহযোগিতা করে এবং অ্যাডাপটিভ বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি কোন ধরনের কোষ সহযোগিতা করে, এ ব্যাপারে তোমরা একটা সুস্পষ্ট ধারণা পাবে। অর্জিত প্রতিরক্ষাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হলো সক্রিয় প্রতিরক্ষা আর একটা হলো অক্রিয়, অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনিটির দুইটি ভাগ। অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা দুই ভাগে ভাগ করি। তার প্রথম যেটা সেটা হলো অ্যাক্টিভ ইমিউনিটি। প্রথমটা হলো অ্যাক্টিভ ইমিউনিটি, পরেরটা হলো প্যাসিভ ইমিউনিটি। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে হলো অ্যাক্টিভ, পরেরটা হলো প্যাসিভ। অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ, অর্থাৎ একটি হলো সক্রিয়, অন্যটি হলো অক্রিয়। তো আমরা একটু করে আলোচনা করি, তাহলে আমরা জানলাম একটি হলো সক্রিয় প্রতিরক্ষা বা অ্যাক্টিভ ইমিউনিটি, আরেকটা হলো অক্রিয় প্রতিরক্ষা বা প্যাসিভ ইমিউনিটি। আমরা জানবো সক্রিয় প্রতিরক্ষা কি। বলা হচ্ছে এই ক্ষেত্রে রোগ জীবাণু দেহের ভিতরে প্রবেশ করলে আমাদের বিভিন্ন ধরনের কোষ, বিশেষ করে প্লাজমা কোষ বা বি কোষ অ্যান্টিবডি তৈরি করে সরাসরি জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এটাকে আমরা বলি সক্রিয় প্রতিরক্ষা বা অ্যাক্টিভ ইমিউনিটি। এই সক্রিয় প্রতিরক্ষাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হলো ন্যাচারাল আর একটা হলো আর্টিফিশিয়াল, একটা হলো প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। তাহলে অ্যাক্টিভকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। তো তোমরা দেখো, অ্যাক্টিভের আবার দুইটি ভাগ। অ্যাক্টিভের দুইটি ভাগ, একটাকে আমরা বলছি কি ন্যাচারাল, আর একটা বলছে আর্টিফিশিয়াল। একটি হলো ন্যাচারাল আর একটা হলো আর্টিফিশিয়াল। তো প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা আর একটি হলো কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। এখন আমরা জানবো প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা কি আর কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা কি। তো প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা যেটা, আমরা একটু ধারণা দিই তোমাদেরকে। প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা বলা হচ্ছে যে যখন আমরা সাধারণত কোনো পরিবেশে, বিশেষ করে হাসপাতাল বা ক্লিনিক, এই জায়গাগুলোতে যখন আমরা যাই, আমরা জানি হাসপাতাল ক্লিনিক এগুলো রোগ জীবাণুর বাসা বাড়ি, এখানে রোগ জীবাণুর পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। এই জায়গাগুলোতে কোনো কারণে আমরা যদি যাই, তাহলে সেখান থেকে ন্যাচারালি কোনো জীবাণু আমাদের দেহে প্রবেশ করে নিজের অজান্তেই। আর এই জীবাণুর বিরুদ্ধে যখন আমাদের দেহ সরাসরি অ্যান্টিবডি গড়ে তোলে, তোর এই জীবাণুর বিরুদ্ধে অ্যাকশনে যায়, সেটাকে আমরা বলি প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। আর কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা বলা হচ্ছে যে টিকা বা ভ্যাকসিনের মাধ্যমে, অর্থাৎ কোনো জীবাণু আমাদের দেহে প্রবেশ করলে বা প্রবেশ করার আগেই
টিকা বা ভ্যাকসিনের মাধ্যমে যখন আমরা জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলি, সেটাকে আমরা বলি কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা বা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। যেমন এই আর্টিফিশিয়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি ডিপিটি। একটি হলো ডিপথেরিয়া, আরেকটি হলো পার্টুসিস, আরেকটি হলো টিটেনাস। পার্টুসিস মানে হুপিং কাশি। তো এই ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস এগুলো আমরা টিকার মাধ্যমে আগে থেকে যে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলি, অর্থাৎ কৃত্রিমভাবে আমাদের দেহের ভিতরে আমরা এগুলো টিকাটা প্রবেশ করিয়ে দিই, এর বিরুদ্ধে আমাদের অ্যান্টিবডি গড়ে ওঠে। এই ধরনের যে ব্যবস্থাপনা সেটাকে আমরা বলি কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা বা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। আমরা এখন জানবো অক্রিয় প্রতিরক্ষা বা প্যাসিভ ইমিউনিটি। অর্থাৎ প্যাসিভ ইমিউনিটি কাকে বলে, এই ব্যাপারে আমরা ধারণা নিই। তো প্যাসিভ ইমিউনিটি বলা হচ্ছে যে এটি এমন ধরনের অর্জিত প্রতিরক্ষা যাতে অ্যান্টিবডি এক ব্যক্তির দেহ থেকে অন্য দেহে বা একটি প্রাণী থেকে মানব দেহে প্রবেশ করানো হয়। আমরা বলতে পারি যে কারো কাছ থেকে ধার নেওয়া, অর্থাৎ একজনের দেহের ভিতরে অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডিটা আমরা অন্য একটা ব্যক্তির ভিতরে বা কোনো প্রাণীর দেহের ভিতরে আছে, সেখান থেকে হিউম্যান বডিতে বা মানব দেহে প্রবেশ করিয়ে যদি জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, সেটাকে আমরা বলি অক্রিয় প্রতিরক্ষা বা প্যাসিভ ইমিউনিটি। এই প্যাসিভ ইমিউনিটিকেও আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি আর একটা হলো আর্টিফিশিয়াল। অর্থাৎ এইটারও দুইটা ভাগ, একটা হলো ন্যাচারাল আর একটা হলো আর্টিফিশিয়াল। এটারও দুটি ভাগ, একটি হলো ন্যাচারাল আর একটি হলো আর্টিফিশিয়াল। অর্থাৎ ওটাতেও ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল আছে সক্রিয়তে, অক্রিয়তেও ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল দুই ক্ষেত্রে এটা মিল আছে। তো প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা কাকে বলে এ ব্যাপারে আমরা ধারণা নেব। তো বলা হচ্ছে একটা শিশু যখন মায়ের দেহ মা থেকে জন্মগ্রহণ করে বাইরে আসে, তখন এই শিশু মায়ের কাছ থেকে যে খাবার খায় এটাকে আমরা বলি শাল দুধ বা কলোস্ট্রাম। এই শাল দুধ বা কলোস্ট্রামের ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে বা রোগ জীবাণু প্রতিরোধের ব্যবস্থাপনা উপাদান থাকে। তো এই শিশু মায়ের কাছ থেকে ন্যাচারালি যে খাবারটা খেলো, অর্থাৎ মায়ের কাছ থেকে যে শাল দুধ বা কলোস্ট্রামটা খেলো, এই শাল দুধ বা কলোস্ট্রামের মাধ্যমে যখন সে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এটাকে আমরা বলি প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। অর্থাৎ অন্যের কাছ থেকে উপাদানটা পেল, নিজে কোনো কাজ করলো না। যদিও পরবর্তীতে সময়ের ব্যবধানে এই শিশুর নিজস্ব ইমিউনিটি পাওয়ার গ্রো করে, তখন আর সেটা প্রয়োজন হয় না, তখন নিজের মতো নিজের ইমিউনিটি ক্ষমতা দিয়ে সে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। দ্বিতীয়ত আমরা দেখছি কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা বা আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। এটা বলা হচ্ছে যে কোনো মানুষের কাছ থেকে, অর্থাৎ কোনো মানুষ রোগে শোকে ভুগে যখন তার দেহের ভিতরে ওই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা বা অ্যান্টিবডি গড়ে ওঠে, তখন ওই লোকের বা ওই আক্রান্ত ব্যক্তির সেরাম নিয়ে আমরা অন্য একজন ব্যক্তির দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিই। দেওয়ার ফলে যে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে ওঠে, সেই প্রতিরোধ ব্যবস্থাপনাকে আমরা বলি কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। অর্থাৎ একজনের সেরামের ভিতরে যদি কোনো থাকে, অ্যান্টিবডি থাকে, সেই অ্যান্টিবডি আমরা নিয়ে আরেকজনের রক্তের ভিতরে দিয়ে সাময়িক যে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলি, সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। এটা সাধারণত কোনো জায়গায় হঠাৎ করে খুব বড় ধরনের অসুস্থতা দেখা দিলে এবং ওই মুহূর্তে কোনো চিকিৎসা ব্যবস্থাপনা না থাকলে ডাক্তারেরা দ্রুত রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই ব্যবস্থাটা গ্রহণ করে থাকেন। এখন অর্জিত প্রতিরক্ষার ধাপ আমরা জানি, অর্জিত প্রতিরক্ষার 7টি ধাপ আছে। আমরা ধারাবাহিকভাবে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমত হলো ভীতি বা থ্রেট। অর্থাৎ কোনো জীবাণু যখন দেহের ভিতরে প্রবেশ করে, তখন আমাদের MHC, এর আগেও একবার লিখছিলাম, আবার আমি একটু বলি, MHC, এটাকে বলা হয় মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। অর্থাৎ এটা বিশেষ এক ধরনের প্রোটিন, আমাদের দেহের ভিতরে কোনো অণুজীব প্রবেশ করলে এদেরকে চিনিয়ে দেয়, অর্থাৎ ফরেন পার্টিকেল বা বিজাতীয় উপাদানকে চিনিয়ে দেয়। এটাকে আমরা বলি MHC। এই MHC তখন আমাদের ম্যাক্রোফেজগুলোকে সক্রিয় করে দেহের ভিতরে এক ধরনের পরিস্থিতি তৈরি করে, অর্থাৎ যারা বুঝিয়ে দেয় যে দেহের ভিতরে কোনো উপাদান প্রবেশ করছে, আমাদেরকে সক্রিয় হয়ে উঠতে হবে, সাবধান হতে হবে। 2 নম্বর আমরা বলছি সন্ধান বা ডিটেকশন। আমরা একটু বিষয়গুলো লিখে দেখিয়ে দিই। তাহলে প্রথমত আমরা বলছি থ্রেট।
থ্রেট বা ভীতি। এরপরে 2 নম্বর আমরা বলছি সন্ধান বা ডিটেকশন। ডিটেকশন সন্ধান বা চিহ্নিতকরণ। অর্থাৎ জীবাণু যখন দেহের ভিতরে প্রবেশ করে তখন আমাদের ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল অর্থাৎ শ্বেত রক্তকণিকাগুলো সক্রিয় হয়ে যায়। সক্রিয় হয়ে এরা জীবাণুকে রক্তের ভিতরে টিস্যুর ভিতরে খুঁজে বেড়ায়, কোথায় জীবাণু আছে, তখন খুঁজে খুঁজে তাদেরকে ধ্বংস করার কাজে নিয়োজিত হয়। এই বিষয়টাকে আমরা বলি সন্ধান বা ডিটেকশন। সতর্ক বা অ্যালার্ট। 3 নম্বরে আমরা বলছি সতর্ক বা অ্যালার্ট। সতর্ক বা অ্যালার্ট। তো সতর্ক বা অ্যালার্ট বলা হচ্ছে যে আমাদের দেহের ভিতরে অণুজীব প্রবেশ করলে আমাদের শ্বেত রক্তকণিকাগুলো তাদের সংখ্যা অনেকটা বাড়িয়ে দেয়। সংখ্যা বাড়িয়ে দিয়ে কোষের বিভিন্ন জায়গায়, রক্তের বিভিন্ন জায়গায় তাদেরকে ছড়িয়ে দেয়। ছড়িয়ে দিয়ে অণুজীবের উপস্থিতি ব্যাপারে আমাদেরকে যে ধারণা দিয়ে দেয়, এটাকে আমরা বলি সতর্ক বা অ্যালার্ট। এরপরে বলা হচ্ছে বিপদ সংকেত বা অ্যালার্ম। বিপদ সংকেত বা অ্যালার্ম। বিপদ সংকেত বা অ্যালার্ম। তো বিপদ সংকেত বা অ্যালার্ম এটা আমরা বলছি যে আমাদের যে রক্তকণিকাগুলো আছে এই রক্তকণিকাগুলো এর আগে আমরা বললাম সংখ্যার মাত্রা অনেকটা বাড়িয়ে দেয়, দিয়ে এদের সাধারণত একই ধরনের উপাদান অনেক তৈরি করে। অনেক যখন তৈরি করে তখন এগুলো আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। সমস্ত দেহে ছড়িয়ে পড়ে সংখ্যাগত মাত্রা অনেক বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার ফলে এই অণুজীবের উপস্থিতি যখন আমরা সার্বিকভাবে বুঝতে পেরে সমস্ত দেহ, সমস্ত কোষ যখন সক্রিয় হয়ে ওঠে, এই বিষয়টাকে আমরা বলি বিপদ সংকেত বা অ্যালার্ম, অর্থাৎ অ্যালার্মিং। অর্থাৎ আমাদের দেহটাকে বুঝিয়ে দেওয়ার এটা একটা সিস্টেম যে আমরা জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছি, কিভাবে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এবং রক্তনালিকা বা রক্তকে সক্রিয় করে জীবাণুর বিরুদ্ধে আমরা পরিস্থিতিকে ট্যাকেল দিব। এরপরে নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ, বিল্ডিং স্পেসিফিক ডিফেন্স। বিল্ডিং স্পেসিফিক ডিফেন্স বা নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ। তো নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ বলা হচ্ছে যে যখন আমাদের দেহের ভিতরে জীবাণু প্রবেশ করে আমাদের 3 ধরনের কোষ আছে। একটি হলো বি লিম্ফোসাইট, আরেকটা হলো টি লিম্ফোসাইট, অর্থাৎ টি লিম্ফোসাইট আবার 2 ধরনের আছে। একটি হলো হেল্পার টি কোষ, আর একটা হলো সাইটোটক্সিক টি কোষ, অর্থাৎ 3 ধরনের। একটা হলো বি সেল, আরেকটা হলো হেল্পার টি সেল, হেল্পার টি সেল, আরেকটি হলো সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেল। এই সেলগুলো অনেক বেশি পরিমাণে আমাদের দেহের ভিতরে তৈরি হয়। বিশেষ করে হেল্পার টি সেলের সহযোগিতায় বি সেল তৈরি হয়। এই বি সেল থেকে অনেকগুলো অ্যান্টিবডি তৈরি হয় এবং এদের সহযোগিতায় আবার সাইটোটক্সিক টি সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে হেল্পার টি কোষ এবং সাইটোটক্সিক টি সেলের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার ফলে আমাদের যে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে, এটাকে আমরা সাধারণত বলি কি নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ বা বিল্ডিং স্পেসিফিক ডিফেন্স। আমরা প্রত্যেকটা কোষের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। আমরা এরপরে যেটা জানবো সেটা হলো 6 নম্বরে প্রতিরক্ষা বা ডিফেন্স। প্রতিরক্ষা বা ডিফেন্স। তো আমরা এতক্ষণ প্রতিরক্ষা বা ডিফেন্স নিয়ে আলোচনা করছি। তো এই ক্ষেত্রে পার্থক্য যেটা, 2 ধরনের কোষ আমাদের তৈরি হয়। এই 2 ধরনের কোষের সমন্বয়ে যে প্রতিরোধ গড়ে ওঠে সেটাকে আমরা বলি কি প্রতিরক্ষা বা ডিফেন্স। এটা 2 ধরনের, একটি হলো অ্যান্টিবডি মিডিয়েটেড রেসপন্স, আরেকটি হলো কোষ নির্ভর সাড়া। আমরা একটু বিষয়টাকে দেখি। প্রথমত এটা হলো অ্যান্টিবডি মিডিয়েটেড রেসপন্স। একটি হলো অ্যান্টিবডি মিডিয়েটেড রেসপন্স, আর 2 নম্বরে বলা হচ্ছে কি
সেল মিডিয়েটেড রেসপন্স। সেল মিডিয়েটেড রেসপন্স অর্থাৎ একটি হলো অ্যান্টিবডি নির্ভর সাড়া, অপরটি হলো কোষ নির্ভর সাড়া। তো অ্যান্টিবডি নির্ভর সাড়া বলতে জীবাণু যখন দেহের ভিতরে প্রবেশ করে তখন আমাদের বি লিম্ফোসাইট বা বি সেল বা প্লাজমা সেলগুলো এই জীবাণুর উপস্থিতি বুঝতে পেরে তারা অ্যান্টিবডি নিঃসরণ করে বা অ্যান্টিবডি ক্ষরণ করে। এই অ্যান্টিবডি যখন সরাসরি জীবাণুর বিরুদ্ধে অ্যাকশনে যায় এটাকে আমরা বলি অ্যান্টিবডি মিডিয়েটেড রেসপন্স। আর আরেকটা বলছে আমরা সেল মিডিয়েটেড রেসপন্স। এটা তৃতীয় প্রতিরক্ষা স্তরের গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ক্ষেত্রে বিশেষ একটি সেল তৈরি হয় যে সেলটাকে আমরা বলি মেমোরি সেল। এই সেলটাকে আমরা বলি মেমোরি সেল। মেমোরি সেল যেটাকে আমরা বলি স্মৃতিকোষ। এই মেমোরি সেল বা স্মৃতিকোষ প্রথম যখন আমরা জীবাণু দ্বারা আক্রান্ত হই ওই জীবাণুটাকে এরা চিনে রাখে। আর পরবর্তীতে ওই জীবাণু যদি অনেক বছর পর বা অনেক দিন পর আবার আমাদেরকে আক্রমণ করে তাহলে স্মৃতিকোষ বা মেমোরি সেল ওই জীবাণুটাকে আবার চিনিয়ে দেয়, যার ফলে দ্বিতীয়বারের যে আমাদের রেসপন্স এটা অত্যাধিক শক্তিশালী হয়। এই বিষয়টাকে আমরা দুই ভাগে তাহলে ভাগ করছি। অ্যান্টিবডির মাধ্যমে যখন প্রতিরোধ তখন আমরা সেটাকে বলছি অ্যান্টিবডি মিডিয়েটেড রেসপন্স। আর কোষের মাধ্যমে অর্থাৎ মেমোরি সেল বা স্মৃতিকোষের মাধ্যমে যখন প্রতিরোধ ব্যবস্থাপনা সেটাকে আমরা বলছি কোষ নির্ভর সাড়া বা সেল মিডিয়েটেড রেসপন্স। সর্বশেষ হলো অতন্দ্র প্রহরা বা কন্টিনিউড সার্ভাইলেন্স। কন্টিনিউড সার্ভাইলেন্স কন্টিনিউড সার্ভাইলেন্স অর্থাৎ অতন্দ্র প্রহরা। তো অতন্দ্র প্রহরা বলা হচ্ছে যে দুই ভাগ এটা কাজ করে আগের মতোই। এই ক্ষেত্রে আমরা বললাম দুই ধরনের কোষ তৈরি হয়। এর আগে আমরা একটা ধারণা দিয়েছিলাম আসলে কোষের ধারাবাহিকতা প্রথম যখন অ্যালার্মিং এর ক্ষেত্রে কাজ করে তখন এক ধরনের আরেকটা কোষ আছে যেটাকে আমরা বলি কি ইফেক্টর সেল, আরেকটাকে আমরা বলি মেমোরি সেল। তো ইফেক্টর সেল এবং মেমোরি সেল অর্থাৎ কার্যকরী কোষ এবং স্মৃতিকোষ এরা সংখ্যায় আস্তে আস্তে অনেক পরিমাণে বেড়ে যায়। এই অনেক পরিমাণে ইফেক্টর সেল, সেলটার নাম হলো ইফেক্টর সেল। ইফেক্টর সেল এটাকে আমরা বলি কার্যকরী কোষ। আরেকটা এখানে যেটা লিখলাম মেমোরি সেল। এই দুই ধরনের কোষ মূলত আমাদের প্রতিরোধ ব্যবস্থাপনায় অ্যাকশনে যায়। তো ইফেক্টর সেল সরাসরি অ্যাকশনে যায় আর মেমোরি সেল জীবাণুটাকে চিনে রাখে। তো এই ইফেক্টর সেল যখন জীবাণুর বিরুদ্ধে আক্রমণে যায় এটাকে আমরা বলি প্রাইমারি রেসপন্স। এটাকে আমরা বলি প্রাইমারি রেসপন্স। এটাকে আমরা বলি প্রাইমারি রেসপন্স বা প্রাথমিক সাড়া। এই প্রাইমারি রেসপন্স বা প্রাথমিক সাড়ার মাধ্যমে সর্বপ্রথম জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহ প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। এই প্রতিরোধ ব্যবস্থাপনা কোনো কোনো ক্ষেত্রে দুর্বল হতে পারে, কারণ প্রবিষ্ট জীবাণুর বিরুদ্ধে খুব দ্রুত আমরা অ্যান্টিবডি গড়ে তুলতে পারি না। আর এই সময়ের ব্যবধানে জীবাণু অনেক সময় আমাদের উপরে আক্রমণ করে, আমরা কখনো কখনো এই ক্ষেত্রে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধে ব্যর্থ হয়ে যেতে পারি। আর পরবর্তীতে এই জীবাণুটা যখন আমাদেরকে আবার প্রবেশ করে তখন ইফেক্টর সেল এবং এই যে মেমোরি সেল, এই মেমোরি সেলের সহযোগিতায় পরবর্তীতে আরেক ধরনের প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে ওঠে। অর্থাৎ জীবাণু একবার আক্রমণ করে কিছুদিন পরে বা কিছু মাস পরে বা বহু বছর পরে যখন দ্বিতীয়বার আবার আমাদেরকে আক্রমণ করে তখন এই মেমোরি সেলের সহযোগিতায় যে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে ওঠে এটাকে আমরা বলি সেকেন্ডারি রেসপন্স। সেকেন্ডারি রেসপন্স এটাকে আমরা বলি সেকেন্ডারি রেসপন্স এবং বা আমরা বলি গৌণ সাড়া। এই সেকেন্ডারি রেসপন্সটা অত্যাধিক শক্তিশালী হয়, কারণ এই ক্ষেত্রে ইফেক্টর সেলের সহযোগিতায় অ্যান্টিবডি এবং মেমোরি সেল বা স্মৃতিকোষের সহযোগিতায় এই মেমোরি সেলটা জীবাণুকে পরবর্তীতে চিনিয়ে দেয়, তার আকার আকৃতি গঠন এবং রাসায়নিক বিন্যাস, যার ফলে ইফেক্টর সেল বা অ্যান্টিবডি এবং আমাদের এই মেমোরি সেলের কার্যকারিতায় দ্বিতীয়বারে অর্থাৎ সেকেন্ডারি রেসপন্সে আমরা খুব শক্তিশালীভাবে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি এবং এই প্রতিরোধ ব্যবস্থাপনা হয় অত্যাধিক শক্তিশালী এবং নির্ভুল। আর এই দুই পদ্ধতির মাধ্যমে সাধারণত আমরা
অতন্দ্র প্রহরা বা কন্টিনিউড সার্ভেলেন্সের কর্মকাণ্ড করে থাকে। এটি হলো তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাপনা কর্মকাণ্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইমিউনিটি বা মানবদেহের প্রতিরক্ষার দুইটি প্রতিরক্ষা তন্ত্র নিয়ে আলোচনা করলাম। তার প্রথমটি ছিল সেকেন্ড লাইন অফ ডিফেন্স বা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা, আর শেষেরটি ছিল তৃতীয় স্তরের প্রতিরক্ষা বা থার্ড লাইন অফ ডিফেন্স। আমি সর্বোচ্চ চেষ্টা করলাম তোমাদেরকে সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করার। আশা করছি তোমরা সঙ্গে ছিলে এবং বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন করো। সকলকে ধন্যবাদ।